চতুর্দিকে যখন আওয়ামী লীগের দুর্যোগের কথা শোনা যাচ্ছে, প্রচণ্ড দুর্যোগের মধ্যে আছে, বিশাল সমুদ্রের মাঝে খড়কুটো ধরার চেষ্টা করছে বলে অনেকেই মনে করছেন, সাঁতরে কুলে আসার চেষ্টা করছে, যারা দেশের বাইরে আছেন তারা ফিরছেন এরকম খবর আমরা শুনছি, আদালতে আত্মসমর্পণ করছেন, রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন, তাদের নেত্রী দেশে ফেরার কথা ঘোষণা দিচ্ছেন। এরকম মুহূর্তেও যখন তাদের রাজনৈতিক অবস্থা খুবই ত্রাহি অবস্থার মধ্যে, তখন নানা ধরনের খবর আমাদেরকে বেশ মজা দিচ্ছে। কখনো এটা মনে হতে পারে মজা, আবার কখনো মনে হতে পারে এই ঘটনা ঘটছে কেন, তাহলে কি কোনো অশনি সংকেত আসছে? শরীয়তপুরে তেমনই একটা ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি সদর পেয়ে মিছিল করেছে। সত্যি সত্যি যদি বাংলাদেশের রাজনীতির চিত্রটা এটা হতো, এই সহনশীল এবং সহমর্মিতার রাজনীতির চিত্রটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়তো, তাহলে কি অসাধারণ ব্যাপারটাই না হতো। একদিকে বিএনপি আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে মিছিল করছে, অন্যদিকে যারা নিষিদ্ধ হয়ে আছে সেই ছাত্রলীগ শরীয়তপুরে শোডাউন করছে। কি ঘটছে শরীয়তপুরের রাজনীতিতে? কি অন্যরকম কোনো মেরুকরণ চলছে, নাকি বাংলাদেশের রাজনীতিতেই কোনো নতুন সিগন্যাল এসেছে? সেই আলোচনায় করবো এই ভিডিওতে। দর্শক, বলছিলাম শরীয়তপুরের রাজনীতির কথা। সেখানে যে ঘটনাটা ঘটেছে সেটা একদিকে মজার ভাবা যেতে পারে, আর একদিকে ভাবা যেতে পারে যে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, বাগেরহাট, এই যে আওয়ামী অধ্যুষিত এলাকা, সেই এলাকায় রাজনীতিতে কি নতুন কোনো মোড় তৈরি হচ্ছে, কিংবা বাংলাদেশের রাজনীতিতেই কি নতুন কোনো সিগন্যাল আসছে যেখানে এই ঘটনাগুলো ঘটছে? কি ঘটলো খবরের কাগজের এই শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে শরীয়তপুরে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল। কি হয়েছে সেখানে? রাতের বেলা মিছিল হয়েছে, সেই ছবি সহ তারা দিয়েছে। শরীয়তপুর সরকার বিরোধী ষড়যন্ত্রমূলক কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া এক আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির একাংশের নেতা কর্মীরা। ইতিমধ্যেই মিছিলের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ এবং সরকার বিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তো দেয়াই যায়। অভিযোগে একটি মামলায় তাকে গ্রেপ্তার করে পালং মডেল থানা পুলিশ। এই ঘটনায় পরদিন সন্ধ্যায়, অর্থাৎ গত সন্ধ্যায়, তার মুক্তির দাবিতে বিনোদপুর ইউনিয়নের গাইতলা বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যাতে বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করে। বিএনপির মিছিল। ইতিমধ্যেই বিক্ষোভ মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান লিটন মুন্সির মুক্তির দাবিতে স্লোগান দিয়ে মিছিল করছেন অন্তত 50-এর বেশি লোকজন, যেখানে ইউনিয়ন বিএনপির সহসভাপতি হারুন সর্দার, যুবদল নেতা মাহফুজ সর্দার, বোরহান মোল্লা সহ অনেকেই উপস্থিত ছিলেন। স্থানীয় বিএনপির ডাকসাইটে নেতারা ছিলেন। যদিও বিক্ষোভকারীদের দাবি, লিটন মুন্সি আওয়ামী লীগের রাজনীতি করলেও জাতীয় নির্বাচনের সময় তিনি বিএনপিতে যোগদান করে ধানের শীষের পক্ষে কাজ করেছেন। এটা তাদের দাবি। অবশ্য সারা দেশে এই চিত্র দেখেছি, যোগদান না, মূলত আওয়ামী লীগের বহু নেতা কর্মী যেন এলাকায় ফিরতে পারেন, সেই কারণে তারা ধানের শীষের পক্ষে ভোট করেছেন, এবং সেই ভোট করার কারণেই মূলত বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা কিংবা নজিরবিহীন ভূমিধস বিজয় পেয়েছে। মিছিল করা যুবদল নেতা মাহফুজ সর্দার বলেন, আসাদুজ্জামান লিটন মুন্সি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে আমরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করি, তাই তার মুক্তির দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। কিন্তু একটি মহল বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এদিকে আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির।
তেলে বেগুনে জ্বলে ওঠারই কথা। আওয়ামী লীগের মুক্তির দাবিতে বিএনপি মিছিল করছে, যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে তাহলে তো এনসিপি নেতাদের ত্রাহি ত্রাহি অবস্থা হবে। তিনি বলেন, সরকার বিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া একজন আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির নেতা কর্মীরা মিছিল করা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। এটি রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ একটি ঘটনা। যদি আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় তখন তারা রাজনীতি করতে পারবে, অন্যথায় এ ধরনের কার্যক্রম গ্রহণযোগ্য নয়। কোথায় রাজনীতি করছে তারা? তারা তো রাজনীতি করছে না, তাদের তো রাজনীতি করার প্রয়োজনই হচ্ছে না। আপনি তো মানে কারো গায়ে সামান্য আওয়ামী লীগের গন্ধ থাকলেই তাকে গ্রেপ্তার করা কিংবা তার দিকে মব ধেয়ে যাওয়া, এই ঘটনাগুলো আপনারা ঘটাচ্ছেন। এবং আজকে যে ঘটনাগুলো ঘটাচ্ছেন সেই ঘটনাগুলো একদিন আপনাদের উপরে ফিরে আসবে, এটাও তো বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি। কারণ আওয়ামী লীগ তার শাসনামলে বিএনপির নেতাকর্মীদের নিয়ে যা করেছে, আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে তার 10 গুণ 20 গুণ 50 গুণ হয়েছে, এটাই স্বাভাবিক। আবার যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আজকে যারা এনসিপি সহ এই জুলাই যোদ্ধা পরিচয়ে আওয়ামী লীগের উপরে টর্চার করছে তাদের উপরে 100 গুণ হয়ে ফিরে আসবে। এটা বাংলাদেশের রাজনীতির ট্র্যাডিশন। এখান থেকে মুক্তি পেতে চাই আমরা চাই সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ। এই যে বিএনপি মিছিল করলো, তারা বলছে যে বিএনপির হয়ে কাজ করেছে, বিএনপিতে মানে অতি উৎসাহী হয়ে বলেছেন যে বিএনপিতে যোগদান করেছে। বিএনপিতে যোগদান হয়তো করেননি, সারা দেশে এরকম চিত্র বহু দেখা গেছে যে বিএনপির পক্ষে ভোট করেছেন এবং নিজের স্বার্থেই করেছেন, যেন রাজনীতি করতে না পারলেও অন্তত এলাকায় থাকতে পারেন। সেটা একটা দিক। আবার আরেকটা দিক হতে পারে যে আওয়ামী লীগের নেতার মুক্তির দাবিতে বিএনপি যখন মিছিল করছে তখন ইঙ্গিতটা কি এরকম হতে পারে যে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো সংকেত এসেছে, যে এলাকায় অন্তত আওয়ামী লীগ প্রভাবশালী সেই এলাকায় আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের সমঝোতা করে রাজনীতি করা ছাড়া উপায় নেই, সেরকম কিছু হয়েছে। আবার এই ঘটনা যখন ঘটছে, যেটাকে বেশ চাঞ্চল্যকর ঘটনা হিসেবেই মনে হচ্ছে, অন্যদিকে সেখানে যারা নিষিদ্ধ রয়েছে সেই ছাত্রলীগ, এই নিউজটা দেখে নিন, খবরের কাগজেরই আরেকটা নিউজ। সেখানে বলা হচ্ছে শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। আজকেই এই গত রাতে ওই বিএনপির মিছিলের ঘটনা ঘটেছে, আজকে দিনের বেলা ছাত্রলীগ মিছিল করেছে। তার মানে সে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, বাগেরহাট এই অঞ্চলটা যে আওয়ামী অধ্যুষিত অঞ্চল, এটা তো অস্বীকার করার উপায় নেই। সেখানে মানে ম্যাক্সিমাম পার্সেন্ট মানুষই আওয়ামী লীগ করে, সুতরাং এই ব্যাপারগুলো ঘটবে, এটা স্বাভাবিক। কিন্তু মানে আওয়ামী লীগের মুক্তির দাবিতে বিএনপির মিছিল, এটা বাংলাদেশে বোধহয় প্রথম বলা যাবে না। এর আগেও একটা ঘটনা ঘটেছে যে আওয়ামী লীগ নেতা একজন অধ্যক্ষের মুক্তির দাবিতে বিএনপির 2 গ্রুপের পাল্টাপাল্টি মানে সমাবেশ, মানববন্ধন। এক গ্রুপ চাইছে মুক্তি আর এক গ্রুপ চাইছে তাকে জেলেই রাখতে হবে। তার মানে বিএনপির রাজনীতির মধ্যেও এক ধরনের ফাটল কোথাও আমরা দেখছি আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের নেতাদেরকে কেন্দ্র করে। এটা কি স্বার্থের রাজনীতি নাকি ভয়ের রাজনীতি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এই সংসদ সদস্য হচ্ছে বেনজিরের ক্যাশিয়ার হিসেবে সুপরিচিত কিংবা কুপরিচিত বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম, যিনি কিনা সংসদ সদস্য হওয়ার আগ পর্যন্ত বেনজিরের ক্যাশিয়ার হিসেবে যেই ব্যক্তিটিকে পরিচয় করিয়ে দিতেন সেই জসিমউদ্দিন নামের ব্যক্তি, যিনি তারেক রহমানের সরাসরি আশীর্বাদ এবং মনোনয়নে এখন বিএনপির এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। দুবাইয়ে আওয়ামী লীগ আমলের পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, যিনি সম্পদের পাহাড় গড়েছিলেন বলে আওয়ামী লীগ আমলেই খবর বেরিয়ে এসেছিল এবং সে খবর বেরিয়ে আসতে শুরু করার পর তদন্ত শুরু না হতেই তিনি বাংলাদেশ ছেড়ে সপরিবারে বিমানবন্দর দিয়েই বেরিয়ে যেতে পেরেছিলেন। সেই দুর্ধর্ষ বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী একে বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য বলে সংসদে দাঁড়িয়ে বক্তৃতা করেছেন, শিরোনাম হয়েছে সেটা। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন যে তারা যে ইন্টারপোলে রেড নোটিশ জারি করেছিলেন
বেনজির আহমেদের বিরুদ্ধে, সেটার ফলশ্রুতিতেই এমন ঘটনা ঘটেছে এবং খুব শিগগিরই তারা বেনজির আহমেদকে প্রত্যর্পণের মাধ্যমে বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করবে। মানে সরকার এবং পুলিশের এমন সাফল্য, ইন্টারপোলের মাধ্যমে একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাকে ধরে নিয়ে আসতে পারা, সেটা নিয়ে যখন দিনের পর দিন আলোড়ন চলবার কথা, দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে যত আলোচনা জল্পনা বা আলোড়ন চলছে, মূলধারার সংবাদ মাধ্যমে তেমন ভাবে কি ঘটেছিল, কেন ধরলো, মানে দুবাইয়ের মতো জায়গায় যেখানে সকল দেশের এ ধরনের ব্যক্তিবর্গ তাদের দুর্নীতির টাকা, পাচারের টাকা বস্তা ভরে নিয়ে গিয়ে মানে সেখানে যে কোনো ভাবে পৌঁছে দিয়ে রীতিমতো প্রপার্টি কেনেন, স্থাবর সম্পত্তি কেনেন, নাগরিকত্ব কেনেন, রেসিডেন্স পারমিট কেনেন এবং এগুলোকে এক রকমের এই ধরনের আন্তর্জাতিক যারা জালিয়াত বা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিবর্গ তাদের এক রকমের স্বর্গ হিসেবে অভিহিত করা হয়। তো প্রশ্ন করেছিলাম যে কোন কূটনৈতিক তৎপরতায় কিংবা রীতিমতো একেবারে আমেরিকার বলে দেওয়া ছাড়া দুবাইয়ে বেনজির আহমেদের মতো এক ব্যক্তি, যিনি কিনা সেই 2024-এর মে মাসে চলে গেছেন পর থেকেই কথা যে দুবাইয়ে আছেন এবং এরপর দুবাইয়ে তিনি সম্পত্তি কেনা বেচা করছেন, তুরস্কে করছেন, এসব খবরও বেরিয়ে এসেছে, কিন্তু কোনো পুলিশ, কোনো দেশের পুলিশ তার টিকিটই ছুঁয়ে দেখেনি। হঠাৎ করে এ সময়ে কেন বেনজিরের টিকিট ছুঁয়ে দেখার সাহস করলো দুবাই পুলিশ? এবং সেটা কি সত্যি বাংলাদেশের পুলিশের ইন্টারপোলকে করা অনুরোধের ভিত্তিতে? মানে কোন কূটনৈতিক তৎপরতায় এমন সাফল্য অর্জিত হওয়া সম্ভব হলো? তাহলে কি এটাই শেষ গ্রেফতার, নাকি আরো এমন গ্রেফতার হবে? সেসব চমকের জন্য যখন অপেক্ষা করছি, তখন যা যা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে এসেছে যে বেনজির আহমেদ কোথায় গ্রেফতার হয়েছেন, কিভাবে গ্রেফতার হয়েছেন, কি অভিযোগে গ্রেফতার হয়েছেন, সেগুলোর সূত্র মেলালে শুধু যে এটা পরিষ্কার হচ্ছে তাই নয় যে বেনজির আহমেদ কোনো ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গ্রেফতার হন নাই, বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশের পাঠানো কোনো অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন নাই। মানে দুবাই পুলিশ হঠাৎ করে যেই ব্যক্তি ব্যাপক পরিমাণ বিনিয়োগ করে দুবাইয়ে একটা রেসিডেন্স পারমিট নিয়ে নিয়েছেন, মানে দুবাইয়ে স্থায়ী বসতি স্থাপনের পারমিট নিয়ে সপরিবারে সেখানে বসবাস করছেন, সেই ব্যক্তিকে দুবাই পুলিশ বাংলাদেশ পুলিশের কথাই গ্রেফতার করে এরকম যে আরো শত শত হাজার হাজার ব্যক্তি দুবাইয়ের অর্থনীতিটাকে চালু রেখেছেন, তাদেরকে একটা ঝুঁকি বা একটা অস্বস্তির মধ্যে ফেলবে না, সেটা এক রকমের নিশ্চিত। এখন জানা যাচ্ছে বাংলাদেশের এক এমপি দুবাইয়ে বেনজির আহমেদকে ধরিয়ে দিয়েছেন এবং তিনি ধরিয়ে দেওয়ার সময় দুবাই পুলিশকে বলেছেন যে বেনজির আহমেদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, বেনজির আহমেদ ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছে বেনজির আহমেদের নামে, মানে তিনি একজন ওয়ান্টেড ব্যক্তি, এসব নানা কিছু বলে দুবাই পুলিশকে দিয়ে গ্রেফতার করিয়েছেন বটে। কিন্তু বিবিসি বাংলা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এরই মধ্যে নিয়ে লেখালেখি করছে যে যদি জামিনের আবেদন করেন এবং যখন জামিনের আবেদন করবেন তখন আসলে কি ঘটবে বেনজির আহমেদের ক্ষেত্রে। কিন্তু কি ইন্টারেস্টিং ব্যাপার, সবচেয়ে চাঞ্চল্যকর এখানে যে তথ্যটা, সে তথ্যটা প্রথম আলো, ডেইলি স্টার, বিবিসি বাংলা, মানে বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলো, মানব জমিন, আমার দেশ, কোথাও খুঁজে পাওয়ার উপায় নাই। রিউমার স্ক্যানারে গেলে দেখবেন যে রিউমার স্ক্যানার বলছে এত রকম এত খবর বের হচ্ছে বেনজিরের গ্রেফতার নিয়ে, আসলে কি ঘটেছিল, এবং তারা তখন বলছে এশিয়া পোস্ট নামে একটি অনলাইন সংবাদ মাধ্যম বেনজির আহমেদের স্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং বেনজির আহমেদের স্ত্রী জানিয়েছেন যে দুবাই বিমানবন্দর থেকে মোটেও বেনজির আহমেদকে গ্রেফতার করা হয় নাই, সরকারি সূত্রে যেটা বলা হচ্ছিল বাংলাদেশে। বেনজির আহমেদকে গত 12ই জুন বাসার পাশের একটা শপিং মল থেকে আটক করা হয়েছে এবং দুবাইয়ের একজন তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, যিনি এখন চট্টগ্রামে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, সেই ঘনিষ্ঠ বন্ধু বাসার পাশের ওই শপিং মলে এসে বেনজির আহমেদকে ডেকে পাঠান
এবং তিনি যখন ওই শপিং মলে বন্ধু চট্টগ্রামের এমপি ওই বন্ধুর সঙ্গে দেখা করতে যান, সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া দুবাই পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরিবারের ভাষ্য হচ্ছে ঘটনাস্থলে ওই সংসদ সদস্যের লোকজনও ছিল। এই খবরটা ইত্তেফাকও তাদের অনলাইন ভার্সনে ছাপিয়েছে এবং সেখানে যেভাবে তারা শিরোনাম করেছে, বিমানবন্দরে নয় শপিং মলে ডেকে বেনজিরকে ধরিয়ে দেন এমপি বন্ধু, তাতে পরিষ্কার যে একটা ফাঁদ পেতে বেনজিরকে ধরিয়ে দেওয়া হয়েছে। এখন এই এমপি বন্ধুটিকে সেই নামটা এশিয়া পোস্ট অনলাইন সংবাদ মাধ্যম লেখে নাই, রিউমার স্ক্যানার লেখে নাই, এমনকি ইত্তেফাক পত্রিকাও প্রত্যেকেই বলছে তারা ওই সংসদ সদস্যকে বারবার ফোন করেছেন, সংসদ সদস্যের আসনের নাম এবং বেনজিরের সঙ্গে তার পুরনো সম্পর্কের কথা ধরে জিজ্ঞেস করেছেন যে তিনি দুবাইয়ে ধরিয়ে দিয়েছেন কিনা বেনজিরকে, কিন্তু ওই সংসদ সদস্য বারবার ফোন কেটে দিয়েছেন। কে এই সংসদ সদস্য? এই সংসদ সদস্য হচ্ছে বেনজিরের ক্যাশিয়ার হিসেবে সুপরিচিত কিংবা কুপরিচিত বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম, যিনি কিনা সংসদ সদস্য হওয়ার আগ পর্যন্ত বেনজিরের ক্যাশিয়ার হিসেবে যেই ব্যক্তিটিকে পরিচয় করিয়ে দিতেন সেই জসিম, মানে সেই জসিমউদ্দিন নামের ব্যক্তি যিনি তারেক রহমানের সরাসরি আশীর্বাদ এবং মনোনয়নে এখন বিএনপির এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। দেখেন, ইউনূস সরকারের আমলে 2024 সালের ডিসেম্বরে বেনজিরের ক্যাশিয়ার সেই জসিম গ্রেফতার, এই শিরোনামে খবর এখনো অনলাইনে খুঁজলে দেখবেন সয়লাভ সর্বত্র পাওয়া যাচ্ছে। এবং আমি যদি বাংলাদেশ প্রতিদিনের খবরটাই পড়ি, সেখানে লেখা আছে বেনজির আহমেদের ক্যাশিয়ার নামে পরিচিত জসিমউদ্দিন 48কে, মানে 48 বছর বয়সী জসিমউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর এই জসিমউদ্দিন মানে প্রচুর টাকা খরচ করে, মানে বেনজির আহমেদের ক্যাশিয়ার হলে মানে তার সব সয় সম্পত্তি যিনি দেখে রাখছেন, সেই জসিমউদ্দিন কি পরিমাণ বিপুল সম্পদের মালিক হতে পারেন সেটা নিশ্চয়ই ধারণা করতে পারেন। সেই জসিমউদ্দিন বেরিয়ে আসবার পরে প্রচুর অর্থ খরচ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই মাসখানেকের মধ্যে তারপর তিনি আবারও বেপরোয়া হয়ে ওঠেন, সে খবর যুগান্তরের পাবেন। এবং যুগান্তর তখন শিরোনাম করছেন যে এই বেনজিরের ক্যাশিয়ার জসিমউদ্দিন প্রচুর অর্থ খরচ করে অন্তর্বর্তী সরকারের আমলে মাসখানেকেরও কম সময়ে জেলে থাকার পর বেরিয়ে এসে ফের বেপরোয়া হয়ে উঠেছেন এবং তিনি বিভিন্ন ব্যক্তিকে হত্যার হুমকি পর্যন্ত দিচ্ছেন। সেই জসিমউদ্দিন কিনা হঠাৎ করে বিএনপির চট্টগ্রামের সকল নেতা কর্মীকে একেবারে বিব্রত এবং বিস্মিত করে বিএনপি থেকে মনোনয়ন পেলেন 2025 সালের ডিসেম্বরে, মানে 2024-এর ডিসেম্বরে বেনজিরের ক্যাশিয়ার জসিম শিরোনাম হলেন যে তিনি গ্রেফতার হয়েছেন। বেনজিরের ক্যাশিয়ার জসিম 2025-এর জানুয়ারিতেই বেরিয়ে পড়লেন, আর 2025-এর ডিসেম্বরে এসে তিনি কিনা চট্টগ্রামে 14 আসন চন্দনায় সাতকানিয়া আংশিক এই আসনে বিএনপির মনোনয়ন পেলেন। তখন আমার দেশ পত্রিকা শিরোনাম করেছিল কিলার বেনজিরের ক্যাশিয়ার জসিমই এখন বিএনপির কাণ্ডারি, এবং সেখানে তারা লিখেছিল যে ওই ব্যবসায়ী জসিমউদ্দিন আহমেদকে, যিনি কিনা বেনজির আহমেদের ঘনিষ্ঠ ক্যাশিয়ার হিসেবে বহুল আলোচিত, তাকে মনোনয়ন দেওয়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় উঠেছে, দলের ভেতরে ক্ষোভ অসন্তোষ দেখা দিয়েছে। দক্ষিণ জেলা বিএনপির কারো মতামত নেওয়া হয়নি এই ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে। সরাসরি কেন্দ্রীয় সিদ্ধান্তে জসিমকে প্রার্থী করা হয়েছে। এখন কেন্দ্রীয় সিদ্ধান্ত বলতে আপনি কি বোঝেন? মানে বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা আমির খসরু মাহমুদ চৌধুরী, মানে নাকি রুহুল কবির রিজভী? কে এমন একজন ব্যক্তিকে যাকে বেনজিরের ক্যাশিয়ার হিসেবে সরাসরি পরিচয় করিয়ে দিয়ে মাসের পর মাস ধরে রিপোর্ট করছে বাংলাদেশের পত্রিকা, যে গ্রেফতার হয়েছিল এই অভিযোগে ইউনূস সরকারের আমলে, কার ঘাড়ে কটা মাথা বিএনপির চট্টগ্রাম দক্ষিণের সবাইকে খেপিয়ে ওই ব্যক্তিকে, ওই জসিমউদ্দিনকে চন্দনায় সাতকানিয়া আংশিক চট্টগ্রাম 14 আসন থেকে মনোনয়ন দেবে? সরাসরি তার মানে
তারেক রহমানের নির্দেশেই এই মনোনয়নটি হয়েছে। মানে বিএনপির কে কোথায় মনোনয়ন পাবেন সেটা যে শেষ পর্যন্ত তারেক রহমানের সিদ্ধান্ত, সেটা কিন্তু বারবার বিএনপির তরফে, এমনকি যখন সারা বাংলাদেশে বিক্ষোভ হচ্ছিল বিভিন্ন মনোনয়নের বিষয়ে, তখনও বারবার বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছে তারেক রহমানের একেবারে খাস লোক জসিমউদ্দিন, মানে তিনি ছিলেন আওয়ামী লীগ আমলে বেনজিরের খাস লোক, ঠিক বুঝে গেছেন কোটি কোটি টাকা নিয়ে কার খাস লোক হলে এখন এই বিএনপি আমলে বা এই নতুন আমলে টিকে থাকা যাবে, ব্যবসাপাতি আরো বাড়ানো যাবে। এই জসিমউদ্দিন ঠিক ঠিক জায়গায় আবারও তার ঘনিষ্ঠতা করে ফেলেছেন, সে সূত্রে এমপি হয়ে বসেছেন এবং এমপি হয়ে এখন দুবাই গিয়ে তিনি বেনজিরকে দুবাই পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন। বিএনপির এই এমপি এই উদ্যোগটা নিলেন কেন? দেখেন, যখন তারেক রহমান এই লোকটিকে মনোনয়ন দিয়েছিলেন জসিমউদ্দিনকে, তখন পত্রিকায় খবর এসেছিল মাত্র 1.5 বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ 21 থেকে 41 কোটি টাকা হয়েছে। মানে যখন আওয়ামী লীগ আমলে 2024-এর মে মাসে উপজেলা নির্বাচনে অংশ নিয়েছিল এই জসিমউদ্দিন, বেনজিরের ক্যাশিয়ার, তখন সে বলেছিল তার 21 কোটি টাকার সম্পদ আছে। আর যখন 2025-এর ডিসেম্বরে উনি মনোনয়ন পেলেন বিএনপির এমপি প্রার্থী হিসেবে, তখন হলফনামায় তিনি 41 কোটি টাকার সম্পদের কথা বলেছেন। নিশ্চিতভাবেই এই ইউনূস সরকারের আমলে বেনজিরের বেশি সম্পদ বেনজিরের ক্যাশিয়ার জসিমউদ্দিন তার নিজের নামে করতে পেরেছেন। কক্সবাজারে রামাদা হোটেলের মালিক এই জসিমউদ্দিন, দুবাইয়েও তার রামাদা হোটেল আছে এবং দুবাইয়ে বেনজিরের সঙ্গে তার ব্যবসা ছিল। নিশ্চিতভাবে বেনজিরের সঙ্গে তার ব্যবসা এবং আর্থিক সম্পর্কটা এতই ঘনিষ্ঠ যে তিনি দুবাই শপিং মলে ডাকা মাত্র বেনজির আহমেদ বাড়ি ছেড়ে শপিং মলে চলে গিয়েছিলেন। এখন 21 কোটি থেকে 41 কোটি টাকার সম্পদ যেভাবে 1.5 বছরে বানিয়ে নিয়েছেন বেনজিরের ক্যাশিয়ার, তিনি জানেন বেনজিরকে যদি দুবাইয়ে বা বাংলাদেশে দীর্ঘ সময়ের জন্য জেলে আটকে ফেলা যায়, তখন তিনি যখন সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ, তিনি নিশ্চিতভাবে বেনজিরের 100 কোটি 1000 কোটি টাকার সম্পদ নিজের নামে দেশে বিদেশে নিয়ে আসতে পারবেন এবং সেই সম্পদ দিয়ে তিনি সকলকেই সকল আমলে খুশি রাখতে পারবেন।